আপনি আওয়ামী লীগ বা ছাত্রলীগকে বা যে কোনো রাজনৈতিক দলকে ব্যান্ড করলেই ব্যান্ড হয়ে যায় না। বিএনপি ক্ষমতা আসলে কি আওয়ামী লীগ হয়ে যাবে? অমূলক কথাবার্তা, ভিউ বাড়ানোর কথাবার্তা আর ভাইরাল হওয়ার কথাবার্তা মানুষ আর খায় না। বাংলাদেশের রাজনীতির অস্থির সময় নির্বাচন নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। এমন বাস্তবতায় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা আবাদ আছেন স্টার পলিটিক্সে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। খুবই সম্প্রতি আমরা দেখতে পেয়েছি আমাদের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে গিয়েছেন। তার সফরসঙ্গী হয়েছেন বিএনপি মহাসচিব সহ জামাত ইসলামের নেতৃত্বে রয়েছেন, এনসিপির নেতারাও রয়েছেন। তাদের উপরে হামলার ঘটনা আমরা দেখেছি, কিভাবে কটূক্তি করা হয়েছে, হামলা করা হয়েছে। এর দায়ভার কার? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি বলতে চাই যে এটা অত্যন্ত জঘন্য একটা ঘটনা ঘটেছে। এটার দায়ভারটা যদি আমি প্রাইমারিলি বলি, ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, ওনার আমন্ত্রণে কিন্তু বাকি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গিয়েছেন। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের এখন যে সরকারটি আছে তাদের দায় আছে। প্রত্যেকটা গেস্টের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের উপর বর্তায়। বর্তমান ইন্টারিম সরকারকে এটা দেখতে হবে যে কেন এই ঘটনাটা ঘটলো, ল্যাপসেস কি ছিল। দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ করলে তো ঘটনাটা মুছে যাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে বলেন, নিউজে বলেন, ঘটনাটা থেকে যাচ্ছে। তো কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো, যেখানে প্রধান উপদেষ্টার সাথেই তাহলে তাদেরকে থাকা উচিত ছিল। প্রধান উপদেষ্টার নিরাপত্তা যেখানে নিশ্চিত হচ্ছে, তা বাকি ওনার যে সফর সঙ্গীরা আছে তাদের নিরাপত্তা একইভাবে নিশ্চিত হওয়া উচিত ছিল। ভাবার বিষয় হচ্ছে যে আপনি আওয়ামী লীগ বা ছাত্রলীগকে বা যে কোনো রাজনৈতিক দলকে ব্যান্ড করলেই ব্যান্ড হয়ে যায় না। 5ই অগস্ট পরবর্তী সময় যারা আওয়ামী লীগের লোকজন পালিয়েছে, তারা কোনো না কোনো দেশে তো বিরাজ করছে বিভিন্ন জায়গায়। তারা তাদের দেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র, তাদের কার্যকলাপ কিন্তু চলমান আছে। সেক্ষেত্রে দেশটা যাতে অস্থিতিশীল হয়ে যায়, আবার দেশের গণতন্ত্র যেন ব্যাহত হয়, যে গণতান্ত্রিক পথে আমরা হাঁটার চেষ্টা করছি, যে জন্য আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একই জায়গায় থেকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি। সেই ঐক্য ভাঙার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে বাংলাদেশে ব্যান্ড করলে ব্যান্ড হয়ে যাচ্ছে না। তাদের কার্যকলাপ কিন্তু দেশের বাইরেও, দেশের গণ্ডি পেরিয়েও তাদের অবৈধ কার্যকলাপ চলমান আছে। এই আওয়ামী লীগকে নিয়েই আপনাদের দলের মধ্যেও বিভিন্ন নেতাদের বিভিন্ন রকমের কথা শোনা যায়। কেউ বলছেন যে তাদের বিচারিক বিচারের মুখোমুখি হওয়া উচিত, আবার কেউ বলছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আপনারা নন। ঠিক আওয়ামী লীগকে নিয়ে আপনাদের পরিষ্কার অবস্থানটা কি হতে পারে? দেখুন, বিএনপি কিন্তু নীতিগতভাবে বিএনপি এই ব্যাপারে খুব পরিষ্কার একটা স্ট্যান্ড আছে। আমরা যেহেতু মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা বহুদলীয় গণতন্ত্র আমাদের ভিত্তি। আমরা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা প্রত্যেকটি মতাদর্শের দলের সহ অবস্থানে বিশ্বাস করি। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যখন জামাতকে ব্যান্ড করার একটা প্রক্রিয়া চলছিল আওয়ামী লীগের সময়, সেটারও বিরোধিতা আমরা করেছিলাম, সেটাকেও আমরা সাপোর্ট করি নাই। তো আমরা মনে করি যে কোনো সরকার বা রাজনৈতিক দল অন্য কোনো দলকে বা ব্যান্ড করার চেয়ে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যদি কোনো একটি রাজনৈতিক দল বা মতাদর্শ ব্যান্ড হয়ে যায়, তাহলে সেটা আরও বেশি গ্রহণযোগ্য হয়। আমরা তো সেই জায়গাটায় যেতে চাই বাংলাদেশের রাজনীতিতে, যেখানে আমাদের জনগণ, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তারা ডিসাইড করবে। তো সেই তাদের হাতে ছেড়ে দেওয়াটা ভালো। জাতীয় পার্টি নিষিদ্ধেরও এক ধরনের দাবি উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, আপনাদের অবস্থান জানতে চাই। জাতীয় পার্টি, এখানে আমি দুভাবে এটাকে উত্তর দিতে পারি। প্রথম কথা, গত 17 বছরে আওয়ামী লীগ যা করেছে, যা অপকর্ম করেছে, যেভাবে গণতন্ত্র ধ্বংস করেছে, যেভাবে খুন গুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, প্রত্যেকটারই কিন্তু ভাগিদার জাতীয় পার্টি। তাদের তরফ থেকে আবার একটি কথা বার্তা দেওয়া হচ্ছে জাতীয় পার্টির তরফ থেকে, যে জোট করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তো সবাই সেই অপরাধে অপরাধী। বাংলাদেশের সব রাজনৈতিক দলই জোট করেছে, তো সেই দায় কি সবাইকে নিতে হবে, এই ধরনের কথা বলছে। না, জোট করা অপরাধ না।
বাট আপনার জোটের যেটি জোটের নেতৃত্বে যেই দল আছে সেই দল যদি খুনি হয়, সন্ত্রাসী হয়, রাষ্ট্রীয় সন্ত্রাস করে, তারা যদি গণতন্ত্রকে হরণ করে, তারা যদি ভোটাধিকার হরণ করে, তারা যদি মানবাধিকার লঙ্ঘন করে, তারা যদি আয়নাঘর তৈরি করে, তারা যদি খুন করে, গুম করে, সেটাকে যদি আপনি সাপোর্ট করে যান জোটের অংশীদার হিসেবে, সেটা অবশ্যই অপরাধের শামিল। বিএনপি মনে করে যে জাতীয় পার্টি অন্য যে কোনো দলের মতো জাতীয় পার্টি থাকবে কি থাকবে না, রাজনীতি করবে কি করবে না, সেটা দায়ভার জনগণের হাতে নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে আপনাদের দলে মহাসচিবও আছেন, আপনাদের দলের আরেকজন নেতাও আছেন, দুজন নেতা আছেন। তো এটি আসলে একটি রীতিবিরুদ্ধ। আমরা এর আগে যে সংস্কৃতি ছিল, আমরা একটি দলের বাইরে কাউকে যেতে দেখিনি। এইবার 3-4টি দলের শীর্ষ নেতাদেরকে নিয়ে গেলেন। এর রাজনৈতিক গুরুত্বটা আপনার কাছে কি মনে হয়? মানুষ আন্তর্জাতিকভাবে দেখছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটা ইনক্লুসিভ রাজনীতি করতে চাচ্ছেন। সামনে যেহেতু বাংলাদেশের নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সকল দল, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সেগুলো ঐক্যবদ্ধ আছে, ইন্টারিম সরকারকে সাহায্য করে যাচ্ছে। প্রাপ্তির জায়গাটা কোথায় এই সফর থেকে? না, বিএনপি প্রাপ্তি যে এখানে কোনো রাজনৈতিক দলের আলাদাভাবে প্রাপ্তি নেই, এটা বাংলাদেশের প্রাপ্তি আপনি বলতে পারেন। মানে আমি বাংলা, বিকজ যারা গেছে দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ, দে আর নট রিপ্রেজেন্টিং দেয়ার ওন পলিটিক্যাল পার্টি। সো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অবশ্যই বিএনপির মহাসচিব, বাট উনি যখন ইউএনের প্ল্যাটফর্মে যাচ্ছেন বা কথা বলছেন তখন উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, জাস্ট লাইক ডক্টর ইউনূস। সো সেই কারণে আমি মনে করি এটা বাংলাদেশের একটা প্রাপ্তি হতে পারে। দীর্ঘ আওয়ামী দুঃশাসনের পথ পেরিয়ে নির্বাচন কিংবা সংস্কার প্রশ্নের রাজনৈতিক দলগুলো প্রায় এক বিন্দুতে পৌঁছেছে, কিন্তু তারপরও আমরা মাঠে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতাদের বক্তব্যে মানে নতুন করে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিভাজনের সেই কিংবা অনাস্থা মানে সন্দেহ সংশয়ের সেই পুরনো দেয়াল কি আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে? সাধারণ মানুষ আমাদের চেয়ে অনেক বুদ্ধিমান। আমার মনে হয় না সাধারণ মানুষের মধ্যে ওই চিন্তাটা আছে, কারণ ভিন্ন মত, ভিন্ন আপনার ধারার কথাবার্তা থাকবে যখন অনেকগুলি দল থাকে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। গণতন্ত্রে এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু যখন নির্বাচন কিংবা সংস্কার প্রশ্নে যখন একেবারেই মুখোমুখি অবস্থানে চলে যায় তখন এই প্রশ্নগুলো আসা কি একেবারেই অমূলক? আদৌ নির্বাচন হবে কিনা এই শঙ্কাটা যাদের মধ্যে আছে বা যারা তৈরি করছে তারা নির্বাচন চায় না দেখে তৈরি করছে, বা জল ঘোলা করার জন্য তৈরি করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তৈরি করছে। রিউমার, আমাদের দেশে রিউমার খুব সহজেই ছড়ায়, তো এবং বিশ্বাসও করে মানুষ তাড়াতাড়ি, এবং সোশ্যাল মিডিয়া তো আছেই রিউমারের আরেকটা বিশাল জায়গা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা নির্বাচন হবে না এই কথাগুলো যে যারা বলে বা যারা শঙ্কাটা মানুষের মনের মধ্যে ঢুকাচ্ছে, মাইন্ডে ঢুকাচ্ছে, তাদের মধ্যে কোনো দূরভিসন্ধি আছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলে তারা এই কথাগুলো বলছে। আপনাদের যারা রাজনৈতিক অপোনেন্ট আছে, প্রতিপক্ষ আছে, এখন তারা বলছে যে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল আগে, এটি তারা স্বীকার করছে, কিন্তু তারা বলার চেষ্টা করছে, দাবি করছে যে এখন বিএনপি সংস্কারের পক্ষে নয়। এনসিপি তো একেবারেই নতুন দল, এর জন্মই হয়েছে রিসেন্টলি। যারা পুরনো দলগুলো আছে তারা সংস্কার প্রস্তাবগুলো আগে দেয় নাই কেন? বা ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার থাকলে কি হতে পারে, প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হলে কি হতে পারে, সেটা সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপি সংস্কার চায় না, সেটা মানে এটা একেবারেই একটা অমূলক কথা। আমরা পরিবর্তনগুলো চাই। আমরা পিআরে যে আমরা যদি ধরেন পিআর, প্রথম কথা পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে বাস্তবসম্মত না। আমাদের ভোটাররাও পিআর পদ্ধতিতে ইউজড না। ইভেন কয়েকজন রাজনীতিবিদ পিআর পদ্ধতি বুঝে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এতদিন তো ভোটই দিতে পারতো না মানুষ। ভাই, একটা আমাদের কনভেনশনাল যে নিয়ম আছে যে মানুষ ভোটের দিন গিয়ে নিশ্চিন্তে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে এবং নিশ্চিন্তে বিনা ভয়ে বাড়িতে ফিরে আসবে, সেই কালচারটাই তো গত 17 বছর ছিল না। ওই কালচারে আমরা ফিরে আসি, আমরা ভোটটাকে স্বচ্ছ করার চেষ্টা করি। তারপরে আপনি পিআর করবেন নাকি আপনার সেটা কি আর কিছু সংবিধান কি সংশোধন করবেন, সেটা আপনি নেক্সট পার্লামেন্টে। যদি
চাচ্ছি যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবার হবে। সেই ইলেকশনে যে পার্লামেন্টটা আসবে সেই পার্লামেন্ট ডিসাইড করবে যে আর কি কি পরিবর্তন দরকার। আপনাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ এখন মাঠে, তাদের এক নেতা বলেছেন যে বিএনপি পিআর পদ্ধতি চায় না, তার অন্যতম একটি কারণ হচ্ছে যে নির্বাচনে মনোনয়ন বিক্রি করতে পারবে না। এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে। এগুলো পলিটিক্যাল রিটরিক। বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আর এই পলিটিক্যাল রিটরিক, এই ধরনের রাজনৈতিক অমূলক কথাবার্তা, ভিউ বাড়ানোর কথাবার্তা আর ভাইরাল হওয়ার কথাবার্তা মানুষ আর খায় না। মানুষকে ইউ হ্যাভ টু ডেলিভার, ইউ হ্যাভ টু ডেলিভার। আপনি অনেক প্রমিস করলেন, অনেক ওয়াদা করলেন, এটা করবো ওটা করবো, দিনের শেষে কিছু ডেলিভার করতে পারলেন না। আপনি চাকরি দিতে পারলেন না, আপনি করাপশন দূর করতে পারলেন না, আপনি রাস্তাঘাট বানাতে পারলেন না, আপনি শিক্ষায় কিছু করতে পারলেন না। জামাত এত কথা বলছে, জামাতের পরিকল্পনা কি শিক্ষা নিয়ে? শিক্ষা তো ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য নিয়ে তাদের পরিকল্পনা কি? এই যে রোহিঙ্গা, এই যে বিশাল একটা মুসলমান জনগোষ্ঠী, এত বছর ধরে রোহিঙ্গা একটা বিশাল একটা আমাদের বাংলাদেশের জন্য একটা প্রবলেম, সেখানে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর কি হবে? এটা সলিউশন কি? জামাতের এখানে বক্তব্য নাই কোনো। সো বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য যা প্রয়োজন, যা চায়, তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের মৌলিক চাহিদা, তাদের নিরাপত্তা, এগুলো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে ঠিক করব, কিভাবে স্বচ্ছ করব, সেগুলোর কোনো সুনির্দিষ্ট কোনো প্ল্যান অন্য কোনো দল, জামাতে ইসলাম সহ অন্য কোনো দল কি দিতে পেরেছে? বিএনপি পেরেছে। তো জামাতের এই নমিনেশন নিয়ে বা এসব আজে বাজে মানে কথা বলার বা পলিটিক্যাল রিটরিক, এগুলোর কোনো অর্থ হয় না, এগুলো মানুষ খায় না। তাহলে কি পিআর পদ্ধতির দাবি কিংবা জুলাই সনদের আইনগত ভিত্তিদের দাবি কি আগামী নির্বাচনের পথে কোনো বাধা বা অন্তরায় হতে পারে? কারণ এই দাবিগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক মোর্চা হচ্ছে, নতুন মোর্চাগুলো হচ্ছে। দর কষাকষির জন্য করছে তারা। কারণ জামাতে ইসলাম তো 300টা সিটে প্রার্থী দিয়েছে, 300টা সিটে তাদের প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। তো তারা একদিকে ঢাকায় পিআর পদ্ধতি নিয়ে কমিশনে কথা বলছে, আবার এখানে আন্দোলন করছে। যখন আমরা একটি সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে নির্বাচনের দিকে আগাচ্ছি, যেটা জামাতও আগাচ্ছে সে 300 সিটে, তাদের প্রার্থীরা প্রত্যেকদিন ভোট চাচ্ছে। তো তারা তো একটা দ্বৈত নীতির এখানে অ্যাপ্লাই করছে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটা দ্বৈত নীতি আছে এখানে। তো সুতরাং এটা আমার কাছে মনে হয় তাদের একটা প্রেশার ট্যাকটিক্স, একটা স্ট্র্যাটেজি হতে পারে। এছাড়া এখানে কিছুই আমি দেখি না। না হলে তারা 300 সিটের প্রার্থী দিয়ে তারা তো পিআর নিয়ে লেগে থাকার কথা, 300 সিটের প্রার্থী দিয়ে তারা কেন ভোট চাচ্ছে? আপনি বলছিলেন তারা 300 আসনে অনেক আগে প্রার্থী ঘোষণা করেছে, কোন আসনে কে নির্বাচন করছে। গণমাধ্যমের খবর আপনাদেরও প্রায় 150-র বেশি আসনে সবুজ সংকেত দেওয়া হয়েছে কাজ করার জন্য। আমরা সত্যটা জানতে চাই, আসলে কি আপনারা কেউ সবুজ সংকেত পেয়েছেন কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি কোনোভাবেই কোনো প্রার্থীকে এখনও চূড়ান্ত করা হয়নি। প্রত্যেক আসনে আপনাদের অনেক যোগ্য প্রার্থী আছে বা মনোনয়ন প্রত্যাশী আছে, এবার আপনারা সেটাকে কিভাবে এর সমাধান করবেন? দেখুন, বিএনপির একটা সুবিধা কি, মানে বিএনপি এত বছর ধরে নির্যাতনের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু যে কোনো মূল্যে জনগণের পাশে ছিল। তো সুতরাং সেদিক থেকে বিচার করলে বিএনপি কিন্তু অনেক দিন থেকেই সাংগঠনিকভাবে তৈরি নির্বাচনের জন্য। আপনি গত 7-8 বছর ধরে চিন্তা করেন, কোভিডের সময়, বন্যার সময়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়, বিভিন্ন ক্রাইসিসের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য প্রার্থীরা, সাবেক এমপিরা বিভিন্নভাবে তারা কিন্তু সবসময় জনগণের পাশে থেকেছে, সামাজিক কর্মকাণ্ড চালিয়ে গেছে, সোশ্যাল ওয়ার্কগুলো করেছে। তো সুতরাং বিএনপি অনেকদিন ধরেই তৈরি এখানে। সুতরাং এখন যেটা অনলি ডিফারেন্স ইজ এখন 3 জনের জায়গায় 1 জন হবে, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। আপনি একটু আগে বলেছেন যে মানুষের মনোজগতে অনেক বড় পরিবর্তন চলে এসেছে, সেক্ষেত্রে আগামী নির্বাচনে প্রার্থী কিংবা ব্যক্তির ইমেজ কতখানি গুরুত্ব বহন করবে বলে মনে করেন? জনগণ এখন বাস্তবসম্মত সলিউশন চায় বাংলাদেশের সমস্যাগুলোর। সেদিকে যদি আগাতে হয় তাহলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলের অত্যন্ত সচেতনভাবে প্রার্থী বাছাই করতে হবে। কারণ মার্কা কিছু দূর পর্যন্ত ম্যাটার করে, কিন্তু আলটিমেটলি আমি মনে করি যে এখন মানুষ ক্যান্ডিডেট দেখে ভোট দিবে, যে ওই প্রার্থীটা আমার জন্য, দেশের জন্য, আমার সমস্যা
কতটুকু সমাধান করতে পারবে, কতটুকু সে স্বচ্ছভাবে কাজ করতে পারবে, সে চুরি ডাকাতি করবে নাকি, সে টাকা পাচার করবে নাকি, সে তার পদ ব্যবহার করে এমপিশিপ ব্যবহার করে সে নিজের আখের গুছাবে নাকি, এই কথাগুলো কিন্তু মানুষ চিন্তা করবে। তো সুতরাং অবশ্যই যে কোনো রাজনৈতিক দলেরই অত্যন্ত সচেতনভাবে প্রার্থী, এবং আগামী দিনে প্রার্থী ইম্পর্টেন্ট হবে, এবং সেটা আমি মনে করি সেটা একটা গুণগত পরিবর্তন আনবে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের পার্লামেন্টে এবং সরকারে। একজন নারীর রাজনীতি করার ক্ষেত্রে কতখানি চ্যালেঞ্জ নিতে হয় সেটা জানতে চাই। আমাকে তো চ্যালেঞ্জ অবশ্যই নিতে হয়েছে বিগত দিনে। অবশ্যই এখানে আমি ম্যাডামের কথা বলতেই চাই যে উনি সবসময় আমাকে সহযোগিতা করেছেন যাতে আমি রাজনীতি আরও ভালো করতে পারি, আমি আমার কাজটা ঠিক মতো করতে পারি। তো যদি ব্রডার স্পেকট্রামে আমি বলি যে নারীদের অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে নারীদের কাজ করা সহজ না। কোনো নারী যদি যোগ্য হয় তার শত্রুও বেশি থাকে। একজন নারীকে গালি দেওয়া সহজ, এবং ওই গালিটা এবং সহজ, এবং নারীর চরিত্র হরণ করাও সহজ, এবং এটা আমাদের দেশে হয় আনফর্চুনেটলি। সোশ্যাল মিডিয়াতে যেইভাবে নারীদেরকে কন্ডেম করা হয়, তাদেরকে অত্যাচার নিপীড়ন করা হয়, সেইটা কিন্তু আরও বাড়বে নির্বাচনকে সামনে রেখে। আগামী 1 বছরে বাংলাদেশের রাজনীতি কিংবা ভোটের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে বলে মনে করেন? আগামী নির্বাচন আমরা আশা করছি একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে। যদি জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি সরকার গঠন করতে পারবে যে সরকার জনগণের জন্য হবে, স্বচ্ছ হবে, দায়বদ্ধ হবে, এবং যে প্রকৃতপক্ষেই মানুষের মঙ্গলের জন্য কাজ করবে, এবং যেই সরকারের ফরেন পলিসি হবে খুব ক্লিয়ার যে আমরা আমাদের দেশের স্বার্থ, জনগণের স্বার্থ রক্ষা করে, দেশের সম্পদ রক্ষা করে আমরা অন্য দেশের বিনিয়োগ বলেন, অন্য দেশের সাথে সম্পর্ক বলেন, সেটা আমরা করব। তো অবশ্যই সেটা সেই ধরনের আমরা মানে বিএনপিকে আমি অবশ্যই সরকারে দেখতে চাই বিএনপির কর্মী হিসেবে। 5 আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটেছে, তার সঙ্গে সহিংসতা হয়েছে। সেক্ষেত্রে অনেক জায়গাতেই নানা আর্থিক অনিয়ম বা দুর্নীতি কিংবা লুটপাট বা আমরা যেটাই বলি চাঁদাবাজি, তার অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দিকে অভিযোগের তীর আসছে। সেক্ষেত্রে বিএনপিও এর বাইরে নয়। তো অনেকের মধ্যে এই প্রশ্ন কিংবা সংশয় সাধারণ মানুষের যে বিএনপি ক্ষমতা আসলে কি আওয়ামী লীগ হয়ে যাবে, এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ করতে চাই, আপনার কাছে জানতে চাই। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ হবে না, প্রথম কথা। আমরা আওয়ামী লীগ হইতে চাই না, এবং যারা বিএনপির মধ্যে দেখেন ইতিমধ্যে অনেকেই কিন্তু যারা এইসব কর্মকাণ্ডে জড়িত থেকেছে বলে হাইকমান্ড বা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ শুনেছে, তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, ইনভেস্টিগেশন পরে করা হয়েছে। এবং অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি, এটা আমি সাফাই গাচ্ছি না, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে দোষটা, কারণ বিএনপি যেহেতু বড় দল, বিএনপি নেতাকর্মীকে টার্গেট করা সহজ, অন্যরা কাজটা করছে, অন্য দল করছে, কিন্তু দায়ভারটা চাপাচ্ছে বিএনপির উপরে, সেটাও আছে। আর বিএনপিতে যারা করছে তাদেরকে তো যারা মনে করছে 5ই আগস্টের পর যারা মনে করেছে যে আমরা আওয়ামী লীগ নাই, সুতরাং আমরাই মানে অটোতে সরকারে চলে এসেছি, এই ধরনের যাদের মেন্টালিটি ছিল এবং যারা অপকর্মে জড়িয়েছে, তাদেরকে বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে। এবং বিএনপি কিন্তু একেবারে জিরো টলারেন্সে আছে এই ব্যাপারে। হ্যাঁ, এই ব্যাপারে জিরো টলারেন্সে আছে, এবং আগামী দিনে আমরা ওরকম একটা জিরো টলারেন্সে থেকেই একটা স্বচ্ছ রাজনীতি বাংলাদেশকে উপহার দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সঙ্গেই থাকুন।